মিস্টার আবির, বন্ধের আগে আমি আমার একটা ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম তোমার প্রিয় পাখি কি, ও উত্তর দিয়েছিল ভাজা মুরগি। সাউন্ডস গুড। এখন চাকরির জন্য যদি এরকম একটা ভাজা মুরগি থাকতো তাতে খুব ভালো। হ্যাঁ, এই চাকরির জন্য একটা ভাজা মুরগি আছে। যারা এনটিআরসি এবং প্রাইমারি চাকরির জন্য চিন্তা করছেন, খুব পাতলা একটি বই। একদম স্যার। এই পাতলা বইটি, আমাদের এই বইটি দুই ভাগে বিভক্ত। এক ভাগে হচ্ছে আমাদের টপিক বেস, আরেক ভাগে হচ্ছে আমাদের প্র্যাকটিস। এটি নিয়ে আমরা একটু পরে আবার কথা বলবো। তো মোট কথা হচ্ছে যে হ্যাঁ, চাকরির জন্য একটা ভাজা মুরগি আছে, যেটা আমি হাতে ধরে এসে খুবই পাতলা। জি স্যার, আপনি একদম সঠিক বলছেন। আমাদের এই বইটা যতটুকু প্রয়োজন তার ততটুকুই আছে, তার থেকে বেশি কিছু নাই স্যার। এমন অনেক আরো স্টুডেন্ট আছে স্যার, মেধাভিত্তিক নিয়োগে সফল হতে পারতেছে না, বারবার চাকরি পরীক্ষা দিয়েও ব্যর্থ হচ্ছে, একটা দিক নির্দেশনার অভাব বোধ করছে স্যার। সেই পার্সপেক্টিভ থেকে আমার পাঠ্যক্রম নিয়ে এসেছে একটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের একটা প্রোগ্রাম, 100 ডেজ এনটিআরসি এবং প্রাইমারি চ্যালেঞ্জ ব্যাচ, যেটা সম্পূর্ণ পরিচালিত হবে স্যারের আন্ডারে। তো আমরা জানি ওসমান স্যার অনেকগুলো চাকরি পেয়েছে, তার মধ্যে হচ্ছে 36 বিসিএস নন ক্যাডার অন্যতম, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার অন্যতম, কৃষি ব্যাংকের অফিসার অন্যতম। তো স্যারের চাকরি পাওয়ার দিকগুলো তো আমরা জানি। তো স্যার আজকে আমাদেরকে দেখাবেন তিনি তার লাইফের কি কি প্র্যাকটিক্যাল ট্রিক্স এবং শর্টকাটগুলো ব্যবহার করতেন এবং কিভাবে সেগুলোকে ব্যবহার করে চাকরি পাওয়ার সম্ভাবনাকে আরো 3 গুণ বাড়িয়ে দিতেন। তো চলুন দেরি না করে আমরা সেগুলো দেখে আসি। তো মিস্টার আবির, তুমি অভিজ্ঞতার কথা বলেছো। আসলে অভিজ্ঞতাটা কতটা মূল্যবান, খুব ছোট্ট একটা গল্প বলি। যে যখন স্টিম ইঞ্জিন যখন আবিষ্কার হয়, তো একদিন বড় একটি কারখানার স্টিম ইঞ্জিন নষ্ট হয়ে গেল। তো ওইখানে যারা ইঞ্জিনিয়ার যারা ছিলেন ঠিক করতে পারলেন না। তো মালিক খোঁজ পেলেন যে একজন বৃদ্ধ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছেন, যিনি এটাকে ঠিক করতে পারবেন। তাকে খবর দেওয়া হয়, তিনি আসেন এবং তিনি বেশ অনেকক্ষণ গভীরভাবে অনুসন্ধানের পর তিনি একটা হাতুড়ি চাইলেন এবং হাতুড়ি দিয়ে তিনি ওইখানে আঘাত করলে ইঞ্জিন সচল হয়ে গেল। অর্থাৎ এখানে একটা নাট ভেঙে আটকে গিয়েছিল পাইপের মধ্যে। তো মালিক জিজ্ঞেস করলেন যে আপনার পারিশ্রমিক, তখন তিনি বললেন যে সেটা তিনি পাঠিয়ে দেবেন। তো তিনি পারিশ্রমিক পাঠান $110। ওই আমলে $110 অনেক বেশি। তো তখন মালিক তাকে জিজ্ঞেস করলেন যে ইঞ্জিনিয়ার সাহেব, আপনি যে $110 পাঠালেন, দিয়েছেন তো শুধু একটা বাড়ি, এটার জন্য তো $10 এটাই বেশি হয়ে যায়। তো তখন এই প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার কথাটাই ঠিক, বাড়ির জন্য $10, আর কোথায় বাড়ি দিতে হবে সেটার জন্য $100। তো যাই হোক, তো আমরা আমাদের সেই আলোচনায় চলে যাই আবির। তো এই আলোচনাটা হচ্ছে আমাদের এটা আমাদের সর্বশেষ বিসিএস এ এই কোশ্চেনটা এসেছিল, হিজ ড্রিম দ্যাট উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। তো এই প্রশ্নটা সলভ করতে গিয়ে আমরা ওই সময় দেখেছি এটা সবার প্রতি সম্মান প্রদর্শন করে, যে হয়তো তাড়াহুড়োর জন্য ভুল হয়ে গিয়েছিল। এটাকে কেউ কেউ হয়তো অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে, হ্যাঁ ম্যাক্সিমাম জায়গায় অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে এটাকে কারেকশন দেওয়া হয়েছিল। আসলে মিস্টার আবির, আমরা যদি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো, এই টাইপের কোশ্চেনগুলো আমাদের প্রায় আসে পরীক্ষায়, শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো যে যখন দ্যাট ক্লোজ দিয়ে যখন হবে, কখন এটি অ্যাডজেক্টিভ ক্লোজ হবে, কখন এটি নাউন ক্লোজ হবে। জাস্ট একটা বিষয়, এইখানে আরো অনেক কিছু পড়তে হবে। তুমি যদি নিশ্চিতভাবে যদি করতে হয়, তোমাকে রেস্ট্রিকটিভ ক্লোজ পড়তে হবে, নন রেস্ট্রিকটিভ ক্লোজ পড়তে হবে, অনেক কিছুর দরকার আছে, অ্যাপোজিটিভ ক্লোজ, অনেক কিছুর দরকার আছে। কিন্তু আমরা সেগুলো কিচ্ছু বলবো না। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, দ্যাট ক্লোজ যখন নাউনের পরে যখন বসবে, অর্থাৎ যে কোনো অ্যাডজেক্টিভ ক্লোজ সর্বদা নাউনের পরে বসবে, কিন্তু দ্যাট ক্লোজ নাউনের পরে বসার পরেও সে কখনো কখনো অ্যাডজেক্টিভ ক্লজ থাকে বা কখনো কখনো সে নাউন ক্লজ থাকে। এটা তো কখনো রেস্ট্রিকটিভ হয়, কখনো নন রেস্ট্রিকটিভ। আমরা ওই আলোচনাটা যাব না আবির। আমরা যে তুমি টেকনিকের কথা বলছো, যে আমরা প্রকৌশলের অভিজ্ঞতার কথা বলছিলাম, জাস্ট এই যে আন্ডারলাইন ক্লজটুকু দিয়ে আমরা যদি সেন্টেন্সের অর্থ করতে পারি, এটাকে বাদ দিয়ে, তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ। যদি অর্থ না করতে পারি, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। জাস্ট সিম্পল এটাই। এখন আপনি মিলান এটুকুকে বাদ দিয়ে, দ্যাট উই ওয়াচ লাস্ট নাইট was fantastic, অর্থ হচ্ছে না, কারণ স্যার এটা তো অ্যাপোজিশন আকারে নাই, এটা অ্যাপোজিশন আকারে নাই। আমরা গেলাম না, যদি থাকতো তাইলে হচ্ছে স্যার এটা আমরা ওই আলোচনায় গেলাম না, ওই আলোচনায় গেলাম না। আমরা যেটা বলছি দেখি সেটা দিয়ে মিলাতে পারি কিনা। পরের উদাহরণটা দেখো, দ্য ওমেন দ্যাট আই মিট ইয়েস্টারডে ইজ মাই আন্ট, দ্যাট আই মিট ইয়েস্টারডে ইজ মাই আন্ট, অর্থ আমাদের কমপ্লিট হচ্ছে না। তো আমরা নাউন ক্লোজটাতে গিয়ে দেখি, দ্য ফ্যাক্ট দ্যাট হি পাসড দ্য টেস্ট সারপ্রাইজড এভরিওয়ান। আমরা এটি দিয়ে করি, দ্যাট শি পাসড দ্য টেস্ট সারপ্রাইজড এভরিওয়ান। স্যার যে শি পাসড দ্য টেস্ট, এটা কিন্তু অর্থ প্রকাশ করতেছে স্যার, এইটুকুকে বাদ দিই। এক্স্যাক্টলি স্যার, অ্যাপোজিশন ক্লজ হিসেবে এটাকে আমরা দেখতে পারি। তো এখন আমরা ধরো আমাদের আরেকটা ঝামেলা হচ্ছে যে আবির, যে আমরা পার্টিসিপল এবং জিরান আইডেন্টিফাই করতে গিয়ে ঝামেলায় পড়ি। বিভিন্ন বইপত্রগুলোতে 16-17টা নিয়ম, তারপরও আমরা ভুল করে ফেলি। তো আমি যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ভাই, ভার্ব প্লাস আইএনজি
এইটা হয় জিরান্ড হবে অথবা প্রেজেন্ট পার্টিসিপল হবে, আমরা শুধু পার্টিসিপল বলি। এখন মূল সমস্যাটা কি হবে? মূল সমস্যাটা হচ্ছে যে পার্টিসিপলের এবং জিরান্ডের যে মূল সেন্স, এটা আমরা অনেকেই জানি না। আমি যদি বলি, ধরো এখানে উদাহরণ হিসেবে যদি বলি হি ইজ ওয়াকিং, আমি যদি বলি, ধরো আমি যদি এখানে লিখি হি ইজ ওয়াকিং, আমি ওয়াকিং যদি দাগ দিয়ে দিই, আমি যদি বলি এটা পার্টিসিপল, অনেকেই মানতে পারবে না, কিন্তু এটা পার্টিসিপল, নিশ্চিতভাবে এটা পার্টিসিপল। এখন তাহলে পার্টিসিপল এবং জিরান্ড আমি চিনবো কিভাবে? জাস্ট একটা নিয়ম আপনি মাথায় রাখবেন, ভার্ব প্লাস আইএনজি, এই যে শব্দটা আছে, এই শব্দটার ভেতরে যদি মুভমেন্ট থাকে বা ডাইনামিক কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা হয়ে যাবে পার্টিসিপল। ডাইনামিক মানে বুঝাতে চাচ্ছেন চলমানতা কোনো কিছু যদি থাকে, যদি চলমানতা। আর যদি নিজের পক্ষে ওইটা না বুঝিয়ে সে যদি কোনো কিছু নাম যদি বুঝে, তাহলে সেটা নাম বুঝলে তো সেটা জিরান্ড। যেমন আমি এটাকে উদাহরণ হিসেবে দেখি, ডু ইউ এনজয় টিচিং, তুমি কি শিক্ষকতা পছন্দ করো? এটা তো নাম বোঝাচ্ছে, একটা নাম বোঝাচ্ছে, কোনো একটা শিক্ষকতার একটা নাম বোঝাচ্ছে, কোনো একটা পেশার নাম বোঝাচ্ছে। আমি পরেরগুলোতে আসি, আমি এখানে কতগুলো উদাহরণ আমার প্র্যাকটিসের জন্য, আমার শিক্ষার্থীদের প্র্যাকটিসের জন্য আমি রেখে দিয়েছি। ধরো এইখানে আমি যদি বলি সুইমিং ইজ মাই ফেভারিট হবি, একটা নাম বোঝাচ্ছে, দ্যাট মিন্স এটা জিরান্ড ক্লোজ। এর মধ্যে তো স্যার কোনো মুভমেন্ট নাই। সুইমিং তো নিজে নিজে সুইম হচ্ছে না। পরেরগুলোতে আমি যদি যাই, ধরো এইখানে পার্টিসিপল উদাহরণে যে দ্য বার্কিং ডগ, দেখো ডগটা কি রকম আছে, ডাইনামিক স্যার, যে চিৎকাররত অবস্থায় আছে। জাস্ট আপনারা যতগুলো বই আছে, এমনকি আপনারা নেটে সার্চ দিয়ে যেখান থেকে পাবেন, শুধু এই দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন। আর ড্যাট ক্লোজের যেটা বললাম, যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত বা যে কোনো বই থেকে দেওয়া হোক, আপনি ওই ড্যাট ক্লোজকে অ্যাডজেক্টিভ এবং নাউন ক্লোজ হিসেবে চিহ্নিত করে আসতে পারবেন। আর জিরান্ড এবং পার্টিসিপল, আশা করি এরপর আর কখনো ভুল হবে না। কোনো নিয়মের দরকার নেই, কোনো কিছু ব্যাকরণের বা গ্রামারের এখানে দরকার নেই। এটাই হচ্ছে আমাদের ট্রিক্স। তো মিস্টার আবির, আমি তোমাকে আরেকটা বিষয় অনুরোধ করবো, যেটা সেটা হচ্ছে যে ম্যাথমেটিক্স, যেহেতু তুমি ম্যাথমেটিক্স পড়াও, এবং তার ম্যাথমেটিক্স নিয়ে আমাদের স্টুডেন্টদের বেশিরভাগ ভীতি থাকে। এবং সেই সাথে আরেকটা কোশ্চেন, যদিও সেটা এইখানে প্রাসঙ্গিক না, কিন্তু আমি মনে করি শিক্ষাটা সর্বদাই প্রাসঙ্গিক হওয়া উচিত, হলেই সেটা ফলপ্রসূ হবে। তো আমি তোমাকে অনুরোধ করবো যে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুমি যেভাবে ম্যাথ করাও, আমাদেরকে যদি কয়েকটা বাস্তব উদাহরণ দিয়ে। অবশ্যই স্যার, অবশ্যই। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তো স্যার ম্যাথ অনেকভাবেই শিখি, তো ম্যাথের প্রতি আমাদের একটা অনীহা কাজ করে, ম্যাথ দেখলে আমাদের একটু ভয় লাগে। তো আজকে আমরা চেষ্টা করব একদম প্র্যাকটিক্যালি কিছু অঙ্ক শিখতে, হাতে কলমে বুঝে বুঝে শেখার চেষ্টা করব, যেটা হচ্ছে আমাদের কোচিং এর আর কি বিশেষত্ব, যে আমরা খুব প্র্যাকটিক্যাল। তো চলুন শুরু করা যাক। এখানে বলা আছে যে একটি চৌবাচ্চার দুইটি নল আছে, প্রথম নল 30 মিনিট এবং দ্বিতীয় নল 45 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হতে পারে। দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো আমাকে বলছে হচ্ছে একটা পাইপে, যে আমরা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি এখানে একটা পাইপ, ও 30 মিনিটে কাজটা করতে পারে, ও 45 মিনিটে কাজটা করতে পারে। আমার কনসেপ্টটা হচ্ছে ভেরি সিম্পল। আমার কনসেপ্টে তিনটা নিয়ম আছে। একটা হচ্ছে আপনার এই টাইপের অঙ্ক করতে গেলে প্রথমে এলসিএম করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে এই যে দুইটা পাইপ থাকুক বা তিনটা পাইপ থাকুক, এদের এক ইউনিটের কাজ বের করে নিতে হবে। 3 নাম্বারটা হচ্ছে আমার হচ্ছে যোগ বিয়োগ যেটা বলবে ওটা শেষে, প্রশ্ন শেষে বুঝে বুঝে আমরা করে নেব। তো আমার প্রশ্নে বলতেছে যে হচ্ছে দুইটা নল একসাথে চালানোর কথা, তাইলে আমার বুঝতে পারতেছি যে দুইটা নল খোলা থাকবে, মানে এদের সমষ্টি বোঝাচ্ছে। তো আমার অঙ্কের সুবিধার্থে আমি এলসিএম মানে লসাগুটা কেন করব, 30 আর 45 এর লসাগুটা এই কারণে করব যে আমার ট্যাঙ্কের যদি ফুল ক্যাপাসিটিটা আমি জানি, তাহলে হচ্ছে খুব সহজেই আমি অঙ্কটা বের করে নিতে পারবো। তো উত্তরটা আমি বের করতে পারবো। 30 আর 45 এর এলসিএমটা হচ্ছে সম্ভবত 90। তো আমি যদি ট্যাঙ্কের ক্যাপাসিটি 90 লিটার ধরি, তাইলে হচ্ছে এই যে 30 মিনিটের যেই নলটা, এই নলটা যদি একটানা চলতে থাকে, তাইলে ও 90 লিটার পানি পূর্ণ করতে 30 মিনিট সময় নেয়। আবার যদি এই 45 মিনিটের নলটা যদি একটানা খোলা থাকে, তাহলে ও 90 লিটার পানি পূর্ণ করতে হচ্ছে 45 মিনিট সময় নেবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ও 1 মিনিটে কতটুকু কাজ করবে? 30 মিনিটে যদি 90 লিটার পানি পূর্ণ করতে পারে, 1 মিনিটে কতটুকু করতে পারবে? তো আমরা যদি 1 মিনিটেরটা বের করি, আমি বলেই দিছি যে আমার দ্বিতীয় নিয়ম 1 ইউনিটের কাজ। 1 ইউনিট হতে পারে সেটা 1 মিনিটে, বা হতে পারে সেটা 1 ঘন্টায়, সেটা 1 দিনেও হতে পারে। তো 1 মিনিটে ও কাজ করতেছে কি, যে ও 1 মিনিট যদি আমি এই নলটা খোলা রাখি, তাইলে 3 লিটার পানি, এই যে 3 লিটার পানি হচ্ছে ও এটার ভিতর প্রবেশ করাতে পারে। আর ক্যাপাসিটি হচ্ছে 1 মিনিটের ক্যাপাসিটি। আর আমি যদি ও 45 মিনিটের যে নলটা আছে, ও যদি 1 মিনিট খোলা থাকে,
তাহলে ও কি করবে 1 মিনিটে হচ্ছে 45/2। হ্যাঁ 2 লিটার পানি হচ্ছে ও এটার ভিতর প্রবেশ করাতে পারবে। তাহলে ওরা দুইজনে মিলে 1 মিনিটে ওরা দুইজনে মিলে 1 মিনিটে কত ও করে হচ্ছে 3 লিটার পানি ঢুকাচ্ছে, ও ঢুকাচ্ছে 2 লিটার পানি। মানে কি ওরা দুইজনে মিলে হচ্ছে 5 লিটার পানি প্রতি মিনিটে ঢুকাচ্ছে। ওরা যদি প্রতি মিনিটে 5 লিটার পানি ঢুকায় তাহলে 90 লিটার পানি ঢুকাতে আমাদের কতক্ষণ সময় লাগবে? 90/5। 90/5, দ্যাট মিনস সম্ভবত 18 মিনিট। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমি বোঝাতে পারছি, কারণ এই অঙ্কগুলো দেখলেই অনেকেরই আসলে মাথা ঠিকমতো কাজ করে না। তো আমি প্র্যাকটিক্যালি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এইখানে মূল ট্রিক্সটা হচ্ছে কি জানেন, এলসিএম করা, মানে লসাগু করা। যেই 2টা নল থাকুক বা 3টা নল থাকুক ওইটার এলসিএম আমরা করব। এলসিএম করলে হবে কি, বা লসাগু করলে হবে কি, আমাদের এই যে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি বলুক, পাইপের আরো বড় কিছু বলুক, হ্যাঁ বলুক, তো এইটার ক্যাপাসিটিটা যদি আমরা ধরে নিই তাহলে হচ্ছে অঙ্কটা আমাদের ক্ষেত্রে খুবই সহজ হয়ে যায়। মিস্টার আবির, Yes, sir. ধন্যবাদ, তোমাকে চমৎকারভাবে বুঝিয়েছো। আসলে আমাদের ম্যাথগুলো যদি এভাবে বুঝি আমাদের মাথায় গেঁথে থাকে। Exactly, কিন্তু sir. তারপর একটা সমস্যা আছে আবির, জি, যেটা sir. হচ্ছে যে কেউ বলবে যে আমরা আরো শর্টে চাই, তাদের জন্য কি? হ্যাঁ স্যার, ওই যে প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া বা স্যার এই পরীক্ষার হলে এত বড় হ্যাঁ। সময় নিয়ে কিভাবে করব, এটা সিম্পল ভাই, আপনি এলসিএম করবেন দুইটার। আচ্ছা আবির, আমি যদি তুমি মনে হয় তুমি এভাবেই করাও। হ্যাঁ ওই শর্টকাটটা স্যার। 30, 45 আর মেবি এখানে 90 লেখো। জি স্যার। হ্যাঁ, তা এইখানে বের করো তুমি কত? 1 ইউনিট। হ্যাঁ 1 ইউনিট। আর এইখানে বের করো কত? 2। 1 ইউনিট স্যার, এইটাও 1 ইউনিট। এইটা 1 ইউনিটে, তাহলে 2 আসবে। এক্স্যাক্টলি। তাহলে এই দুইটাকে এখন তুমি কি করো, যোগ করো। 3 আর 2 5, 90 কে 5 দ্বারা ভাগ করে দেব। অর্থাৎ এলসিএম কে আমরা যদি ওইটা দ্বারা ভাগ করে দেই তাইলে হচ্ছে উত্তরটা পাওয়া যায়। স্যার এটা একটা ইউনিভার্সাল শর্টকাট আছে যেটা আপনি করান অলওয়েজ। একই জিনিস একই জিনিস এখান থেকে আসবে। বিষয়টা খুব চমৎকার, খুব ভালো লাগলো আমার যে আসলে অঙ্কগুলো এত প্র্যাকটিক্যাল। আমরা যদি আমাদের সময় যদি বুঝতাম বা আমাদের সময় যদি আমরা যদি এভাবে দেখতে পেতাম। স্যার আমারও খুব ভালো লাগতেছে স্যার, থ্যাংক ইউ। মিস্টার আবির, আসো আমরা এই ম্যাথটাকে হ্যাঁ, তুমি স্যার, শিখে নাও। আচ্ছা এটা আমি করব আবির। হ্যাঁ অবশ্যই, আমি তুমি আরেকটু কথা ইন্টারাপ্ট করি স্যার। আমাদের এই এক কনসেপ্টে 3টা অধ্যায় হচ্ছে আমরা শেষ করব। প্রথমটা তো আমরা পাইপের অঙ্ক করলাম, পাইপ এন্ড সিস্টার্ন। দ্বিতীয়টা হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক। তৃতীয়টা হচ্ছে যে টাইম এন্ড ডিসটেন্স। স্যার অবশ্যই আমি তুমি যেটা শিখিয়েছো আমি সেইটা দিয়েই করব। অবশ্যই। আচ্ছা তুমি প্রথমে আমাকে বলছো এখানে 6 এবং 12 এর লসাগু বের করতে হবে। এক্স্যাক্টলি স্যার। 6 এবং 12 এর লসাগু কত? 12 বা 24। হ্যাঁ 12 ধরে নেই আমরা। তো 12 এলসিএম এর কথা যেহেতু বলছো, এখন 12 দিয়ে আমরা 6 দিয়ে মানে যদি এখন আমরা 6 দিয়ে ভাগ করব 12 কে, তাহলে 12/6 সমান কত পাবো আমরা? 2। আবার 12/12 সমান পাবো কত? 1। তাহলে 2 আর 1 কত আমাদের? 2 আর 1 আমাদের 3। তাহলে আমরা এখন 12 কে কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব। মেবি আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। 4 দিন। মেবি উত্তর পেয়ে গেছি। হ্যাঁ স্যার, আমি আশা করি অনেকেরই মাথার উপর দিয়ে গেছে। আমরা আসলে প্রত্যেকটা জিনিসই বোঝানোর চেষ্টা করি। তো এবার একটু শর্টকাট দেখাইলাম, কারণ হচ্ছে কি যে আমাদের পরীক্ষার হলে তো করতে হবে, তো সেজন্য আমরা শর্টকাটেও আর কি গুরুত্ব দিতে। ম্যাথটা বুঝতে পারলে আমরা শর্টকাটটা করে ফেলতে পারবো। কনসেপ্টটা মেইন স্যার। এলসিএম এর আইডিয়াটা যদি বুঝতে পারে তাহলে আমরা করে ফেলতে পারবো। এক্স্যাক্টলি মিস্টার আবির, আসলে এই ম্যাথটা আছে তুমি টাইম এবং ডিসটেন্সের খুব চমৎকার একটা ম্যাথ। আমরা যদি একটু পরে, একটি জাহাজের তলদেশে ছিদ্র হয় 10 ঘন্টায় ডুবে যেতে পারে, কিন্তু পাম্পের সাহায্যে 15 ঘন্টায় জাহাজটিকে পানি শূন্য করা যায়। যদি জাহাজটির তীর থেকে 180 মিনিট দূরে থাকে তাহলে উহা ঘন্টায় কত? 180 কিলোমিটার। সরি 180 কিলোমিটার দূরে থাকে, তাহলে উহা ঘন্টায় কত কিমি বেগে চললে তীরে পৌঁছাবার সঙ্গে সঙ্গে ডুবে যাবে? আমরাও ডুবে গেছি আবির ম্যাথ পড়তে পড়তে। স্যার এটা তো অনেক কঠিন মনে হচ্ছে স্যার। হ্যাঁ অনেক কঠিন মনে হচ্ছে। আচ্ছা আবির, আমি কি এটাকে ওই যে শর্টকাটটা শিখিয়েছি আমি হ্যাঁ, ওটা দিয়ে অবশ্যই, করতে পারবো? অবশ্যই, আচ্ছা স্যার। দেখি, লেট মি ট্রাই। আমি একটু ট্রাই করি। তো ট্রাইতে প্রথমে আবির তুমি যেটা বলছিলে আমরা সেইটাই করব। আমাদের যে দুইটা টাইম দেওয়া আছে কত? 10, দুইটা স্যার নল। 10 আর 15 দুইটা নল। এই একটা নল ধরো, এইটা এই যে স্যার, এই যে কোথায়? এইটা হচ্ছে স্যার পানি ঢোকে 10 ঘন্টায়। পানি ঢোকে এটা দিয়ে 10 ঘন্টায়, আর ওইটা দিয়ে হচ্ছে পাম্প বের করে। পাম্প হচ্ছে 15 ঘন্টায় বের করে। পাম্প 15 হ্যাঁ। ঘন্টায় বের করে। এই একটা নল আর এই একটা নল। আচ্ছা তারপরে এখন আমরা কি করব? এই দুইটার লসাগু এলসিএম কত আসবে? তাহলে স্যার 30 আসবে। আমি তো কালিটা চেঞ্জ করে নিই। আমি 30 আসবে। তাহলে ওই একই ভাবে ওই দ্বিতীয় নিয়ম হচ্ছে 1 ইউনিটে। এই যে ও যদি হচ্ছে 10 ঘন্টায় পানি পূর্ণ করতে পারে, এই যে টোটাল ট্যাঙ্ক, এই টোটাল জাহাজের তলদেশে যদি ও 10 ঘন্টা পূর্ণ করতে পারে, ও 1 ইউনিট মানে 1 মিনিটে কত, 1 ঘন্টায় কতটুকু করতে পারবে? ও 1 ঘন্টায় 3 লিটার পানি এখানে ঢোকাতে পারবে। আর এই যে পাম্পটা, ও 2 লিটার পানি বের করে দিতে পারবে, কারণ আমরা বলছি যে টোটাল ক্যাপাসিটি দিয়ে ভাগ দিতে হবে।
তো আমরা আলটিমেটলি কি দেখতে পারতেছি যে এই ছিদ্র দ্বারা 3 লিটার পানি ঢুকতেছে আর এই পাইপ 2 লিটার পানি বের করে দিচ্ছে প্রতি মিনিটে। 1 লিটার পানি কিন্তু স্যার এই তলদেশে প্রতি মিনিটে জমা হচ্ছে। আচ্ছা আবির, এখন আমরা এটা এই আমাদের দ্বিতীয় নিয়ম হলো এটা আমরা যোগ করে দেব। 3 নাম্বার নিয়মটা হলো আমাদের এই 30 কে আমরা স্যার এইটা হচ্ছে আমরা যোগ করব না, এইটা আমরা বিয়োগ করব। কারণ কি স্যার এক জায়গা থেকে ঢুকতেছে, এক জায়গা থেকে বের হচ্ছে। রাইট, অর্থাৎ আমরা যদি শুধু তোতা পাখির মতো যদি শর্টকাট না বুঝে শিখি তাহলে আমরা এইরকম সমস্যা করে দেব। বিয়োগ করব এই কারণে যে স্যার এটা হচ্ছে তো এক জায়গা থেকে পানি ঢুকতেছে, এক জায়গা থেকে বের হচ্ছে, এক জায়গা সব পানি জমা হচ্ছে না। আচ্ছা রাইট, কিন্তু এক জায়গা জমা হচ্ছে কি 1 ইউনিটের পানি, মানে 1 লিটার পানি মানে প্রতি ঘন্টা জমা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বিয়োগ করলে আমাদের এখানে বিয়োগফল হবে কত? আমাদের এখানে বিয়োগফল হবে 1। আর এইখানে আমরা কি করব? এইখানে আমরা তাহলে করব কত? এখানে আমরা লিখব তাহলে 1 লিখব আমরা। তো 1 যদি লিখি তাহলে আমাদের 30, মানে টোটাল জাহাজটা সম্পূর্ণ ডুবে যেতে আমাদের 30 ঘন্টা 30 মিনিট বা 30 ঘন্টা সময়, তো ঘন্টায় দিচ্ছে 30 ঘন্টা সময় লাগবে। মানে কি জাহাজের তলদেশ সম্পূর্ণ পূরণ হইতে আমার 30 ঘন্টা সময় লাগবে। দ্যাট মিন্স আমার তীরে পৌঁছাইতে আমার 30 ঘন্টা সময় হাতে আছে। তাহলে আমার জাহাজ কত কিলোমিটার বেগে চালাইতে হবে? তাহলে আমার দূরত্ব আছে কত? ডিসটেন্স আছে 180 কিলোমিটার। আর আমার সময় কত? সময় আছে স্যার 30 মিনিট, 30 ঘন্টা। 30 ঘন্টা তাহলে ভাগ করলে আমার ভেলোসিটি হবে যে স্যার আপনার 6। দ্যাট মিন্স এটাই উত্তরটা। এখানে একটু ভুল আছে, যাক ওটা কোনো বিষয় না। 6 কিলোমিটার পার আওয়ার হবে, 6 কিমি পার আওয়ার হবে। তাহলে দেখছেন যে আপনারা মানে বুঝতে পারতেছেন অন্যতম কঠিন একটা অঙ্ক আমরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এক্স্যাক্টলি স্যার করে ফেলতে পারতাম। আমরা যদি না বুঝাইতাম এটা স্যার মাত্র 30 সেকেন্ডে সলভ করে 30 সেকেন্ডে আমরা সলভ করে ফেলতে পারতাম। এখন হবে সর্বশেষ কথা হলো যে যারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন তারা কি পাবেন? অবশ্যই স্যার আমাদের আপনার যত টিপস এন্ড ট্রিক্স আছে, আমাদের অন্যান্য টিচারদের যত পড়ানোর অভিজ্ঞতা আছে তা তো পাবেই। তারপর হচ্ছে স্যার আমাদের কোর্স ফিটা ডিসকাউন্টে চলতেছে। এবং স্যার আর আমি ভাজা মুরগি, হ্যাঁ সেটা তো বই তো ফ্রি স্যার। আচ্ছা, এই যে আমরা ভাজা মুরগির কথা বলতেছিলাম, আমাদের অলরেডি প্রেসে চলে গিয়েছে একদম সম্পূর্ণ নতুন এডিশন। আমার হাতে যেটা আছে সেটা একটু গত বছরের এডিশন, সম্পূর্ণ নতুন এডিশন আমাদের চলে গেছে। আমাদের বইটা সম্পূর্ণ 2 পার্টে হবে। এক পার্ট হবে মেবি 140 বা 50 পেজের, আর একটা শুধু প্র্যাকটিসের জন্য, আরেকটা হলো প্র্যাকটিস বুক হবে, সেটা হবে তোমার 90 বা 80 পেজের। ওটা তো স্যার আলাদা, ওটা আলাদা হবে। এই দুইটা বই কেউ যদি মনে করেন যে না আমরা আমার এনটিআরসি বা প্রাইমারির জন্য আমরা অত কিছু করবো না, যেহেতু এমসিকিউ আসে এমসিকিউ করবো, ওকে কোনো সমস্যা নেই। আপনি টপিক বেস যে পার্টটুকু আছে বা টপিক যে পার্টটুকু আছে সেই পার্টটুকু একটু পড়েন, শুধু একবার রিভিশন দেবেন আর প্র্যাকটিস করবেন। আর প্রশ্নগুলো আমাদের সবচেয়ে বড় যে অভিজ্ঞতার কথা বলছিলাম, আমাদের সবচেয়ে বড় অভিজ্ঞতা বলেন বা আমাদের যা কিছু আছে সেটুকু আমাদের দেওয়া হচ্ছে প্র্যাকটিস পার্ট, অর্থাৎ প্রশ্নগুলোকে আমরা 65 কমন আছে, 65 বা আমরা আশা করতেছি এনটিআরসি তে 85 কমন আসবে। প্রাইমারিতে আমরা আশা করতেছি 70 থেকে 85%, শুধু ওইখান থেকে কমন আসবে। আর আমাদের সাথে ক্লাস করলে ইনশাআল্লাহ আমরা আশা করি যে। আর সর্বশেষ বড় কথা হলো যে আবার এটা শুধু বলার জন্য বলা না যে গ্যারান্টি কোর্স, এটা বলার জন্য বলা না। আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আপনাদেরকে কিন্তু ধরে ধরে বের করে দেব যে হ্যাঁ এইখান থেকে এইটা কমন এসেছিল। যদি আমরা সেটা করতে ব্যর্থ হই তাহলে অবশ্যই আপনাদের যে কোর্স সেটা তো ফেরত দেব, এরপরেও যেহেতু সময় তার ফেরত দিতে পারবো না, যদি সেটারও পানিশমেন্ট দিতে হয় বা সেটারও যদি আপনারা পানিশমেন্ট করেন সেটাও আমরা নেব। সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে খুব দ্রুতই, অলরেডি ব্যাচ চলতেছে, রানিং চলতেছে। যারা ভর্তি হতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। আপনার প্রস্তুতি হোক অভিজ্ঞতার সাথে, আপনার প্রস্তুতি হোক বিশ্বস্ততার সাথে।